আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সলভ ক্লাস আপনাদের আজকে টপিকটা হলো প্যাথোলজি 2। আমাদের এই প্যাথোলজি 2 তে ছিল আমাদের টপিক ছিল ইনফ্লামেশন, হিলিং হেমোডাইনামিক ডিসঅর্ডার আর ছিল হলো ইমিউনিটি এবং ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। আচ্ছা, তো আমরা প্রত্যেকটা কোশ্চেনের সাথে সাথে আমরা কোশ্চেন এক্সপ্লেনেশন করব এবং অপশনগুলো নিয়ে একটা দুইটা কথা বলবো, ঠিক আছে? মোস্ট স্পেসিফিক অপশনিন ইজ, আপনারা যদি আমার ক্লাসটা করে থাকেন অথবা আপনারা যদি নিজেরাও পড়ে থাকেন যে অপশনাইজেশন, আমি কথাটা যেটা বলেছিলাম যে অপশনাইজেশন জিনিসটা কি, যে একটা প্যাথোজেনকে চারদিক থেকে যদি একটা অ্যান্টিবডি যদি কোটিং করে ফেলে, একটা প্যাথোজেনকে চারদিক থেকে যদি অ্যান্টিবডি কোটিং করে ফেলে, তাহলে তারপর সেটা কি একটা আপনার ফ্যাগোসাইটিক সেলের এখানে রিপ্রেজেন্ট করে ফ্যাগোসাইটোসিস করার জন্য, ঠিক আছে? রিকগনিশনের জন্য অপসনিনটা দরকার। তো এখানে C3b, ইমিউনোগ্লোবুলিন জি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, ফিব্রিনোজেন প্রত্যেকটাই অপসনিন, কিন্তু এখানে বলা হয়েছে স্পেসিফিক অপসনিন কোনটা। তো স্পেসিফিক অপসনিনের ক্ষেত্রে এখানে একটা অ্যান্টিবডি দেখা যাচ্ছে, সেটা হলো ইমিউনোগ্লোবুলিন জি। সবগুলোই অপসনিন এবং রিকগনিশন হিসেবে কাজ করবে, কিন্তু মোর স্পেসিফিক যদি জানতে চাওয়া হয় তাহলে এখানে যে ইমিউনোগ্লোবুলিন যেটা আছে, ইমিউনোগ্লোবুলিন জি, সেটাই আনসার হবে। কেমোটেকটিক ফ্যাক্টর ফর নিউট্রোফিল ইজ, আমরা যখন কেমোটেক্সিস বলেছিলাম, আমি মনে আছে আমি একটা বক্স দেখিয়েছিলাম আপনাদেরকে। তো ওই বক্সে কি ছিল আপনার কেমোটেকটিক ফ্যাক্টর ফর মনোসাইট, ম্যাক্রোফেজ, কেমোটেকটিক ফ্যাক্টর ফর ইওসিনোফিল, কেমোটেকটিক ফ্যাক্টর ফর নিউট্রোফিল। তো তিনটা ভাগ ছিল, হ্যাঁ। আর এমনি আমরা যদি কেমোটেক্সিসের যদি মেইন যদি ভাগ করতে যাই, প্রথমে কি ছিল, এক্সোজেনাস কিছু ফ্যাক্টর ছিল, এন্ডোজেনাস কিছু ফ্যাক্টর ছিল। এক্সোজেনাস ফ্যাক্টর গুলো হলো ব্যাকটেরিয়াল প্রোডাক্ট গুলা, আর এন্ডোজেনাস ফ্যাক্টর হলো আপনার কমপ্লিমেন্টের বাই প্রোডাক্ট গুলা, হ্যাঁ। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে, ইন্টারলিউকিন 8, তারপর হলো ইন্টারলিউকিন 1, প্লাটিলেট গ্রোথ ফ্যাক্টর, ইন্টারলিউকিন 5। এখানে ইন্টারলিউকিন 8টা হলো কেমোটেকটিক ফ্যাক্টর ফর নিউট্রোফিল, ইন্টারলিউকিন 1 প্লাটিলেট গ্রোথ ফ্যাক্টরটা হলো মনোসাইট ম্যাক্রোফেজের জন্য কেমোটেকটিক ফ্যাক্টর, আর ইন্টারলিউকিন 5টা হলো ইওসিনোফিলের জন্য কেমোটেকটিক ফ্যাক্টর। ক্যারেক্টার অফ এক্সুডেট, আমরা যখন এটা এক্সুডেট এবং ট্রান্সুডেটের ডিফারেন্স থেকে দেওয়া হয়েছে, আমরা যখন এক্সুডেট এবং ট্রান্সুডেটের ডিফারেন্সটা পড়েছিলাম, আপনাদের খেয়াল আছে আশা করি, যে বেসিক ডিফারেন্সটা হলো ইনফ্ল্যামেশন। বেসিক ডিফারেন্সটা হলো ইনফ্ল্যামেশন। ইনফ্ল্যামেশন ঘটতেছে যার কারণে ভেসোডাইলেশন হচ্ছে, ভাস্কুলার পারমিবিলিটি বাড়তেছে এবং প্রোটিনটা বাইরে চলে যাচ্ছে, প্রোটিনের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, স্পেসিফিক গ্রেভিটি বেড়ে যাচ্ছে। কিসের কারণে? ইনফ্লামেশনের কারণে। কিসের কারণে? ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটির কারণে। এগুলো সবই ক্যারেক্টারিস্টিক্স কিসের? এক্সুডেটের। এগুলোর সাথেও আমরা পড়েছিলাম যে স্পেসিফিক গ্রেভিটি মোর দেন 1.020 থেকে বেড়ে যাচ্ছে। এগুলোর সাথেও পড়েছিলাম যে প্রাইমারি ক্লটিং ফ্যাক্টর আছে, ফিব্রিনোজেন, কোথায়? এক্সুডেটে, যার কারণে ওরা যে কোনো সময় ক্লট করে ফেলতে পারে। ঠিক তার অপোজিট গুলা হলো ট্রান্সুডেট। এটা নন ইনফ্ল্যামেটরি কন্ডিশন, এটাতে কোনো ভাস্কুলার পারমিবিলিটি বাড়তেছে না, হাইড্রোস্ট্যাটিক প্রেসারের তারতম্যের কারণে আপনার এটা হয়ে থাকে। তারপর এটাতে প্রোটিন কন্টেন্ট লেস, তারপর এটাতে আপনার স্পেসিফিক গ্রেভিটিটাও লো, লেস দেন 1.012, হ্যাঁ। তো এখানে আবার ফিব্রিনোজেনও নাই, ক্লট করার তো প্রশ্নই আসে না। তো ক্যারেক্টার অফ এক্সুডেটে আমরা দেখতেছি অ্যাবসেন্স অফ ফিব্রিনোজেন ফলস, লেস প্রোটিন না হাই প্রোটিন থাকে, লো স্পেসিফিক গ্রেভিটি না হাই স্পেসিফিক গ্রেভিটি থাকে, ক্লট স্পন্টেনিয়াসলি। যেহেতু ফিব্রিনোজেন থাকে, সুতরাং আমাদের আনসার হবে অপশন ডি। আচ্ছা, মোস্ট ডমিনেন্ট সেলস ফাউন্ড ইন একুইট ইনফ্লামেশন। এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছে, দেখবেন যে সবার কাছে মনে হতে পারে যে ভাইয়া সবগুলাই তো পাওয়া যায় একুইট ইনফ্লামেশনে। হ্যাঁ ভাইয়া, আপনারা ঠিকই আছেন যে সবগুলোই পাওয়া যায়, কিন্তু বলা হয়েছে মোস্ট ডমিনেন্ট সেল, হ্যাঁ, ইন একুইট ইনফ্লামেশন। এখানে সেলস শব্দটা দেখে আবার একটু ঘাবড়ে যাবেন না। তো ডমিনেন্ট যেহেতু বলা হয়েছে একুইট ইনফ্লামেশনের ক্ষেত্রে, সুতরাং আনসারটা হবে আপনার নিউট্রোফিল অথবা পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটস। কিন্তু এখানেই যদি আপনার ইকুইট ইনফ্লামেশন না থেকে যদি এখানে ক্রনিক ইনফ্লামেশন থাকতো, তাহলে আপনার আনসার হয়ে যেত কি? ম্যাক্রোফেজ। বাকি সবগুলা অপশনই বা বাকি সবগুলা সেলে একুইট ইনফ্লামেশনে মেবি পাওয়া যায়, কিন্তু মোস্ট ডমিনেন্ট বা মোস্ট প্রিন্সিপাল সাইন একুইট ইনফ্লামেশন এটা হলো নিউট্রোফিল। অক্সিজেন ডিপেন্ডেন্ট কিলিং ডাজ নট ইনক্লুড, অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট। তো আমরা যখন ফ্যাগোসাইটোসিস পড়েছিলাম, আমরা দেখবেন আপনারা পড়েছিলাম যে একটা প্যাথোজেন ঢুকতেছে, তখন যদি এনগালফ করে ফেলে সিউডোপোডিয়ার মাধ্যমে, তখন তাকে আমরা বলতেছিল ফেগোজোম। তারপরে সেটার সাথে যদি লাইসোজোমের ফিউশন হয়, তখন তাকে আমরা বলতেছি ফেগোলাইসোজোম। তো এগুলা তো বলতেছি, এগুলার সাথে আপনি খেয়াল রাখবেন যে
ওই যে ফেগোলাইসোজোম যে হচ্ছে, তো তারপরে লাইসোজোম এনজাইম লিকেজের মাধ্যমে আপনার কিন্তু এই প্যাথোজেনটা কিন্তু কিলিং হয়ে যাচ্ছে। তো এগুলো সব কি আমি এটা একটা দেখিয়েছিলাম। তারপর আরো কিছু বলেছিলাম যে আপনার ওই যে কিছু ক্যাটায়নিক প্রোটিন আছে, কিছু মাইক্রোবিসাইডাল পারমেবিলিটি প্রোটিন আছে, ডিফেন্সিন আছে। তো অনেক কিছুর মাধ্যমেই আপনার কিলিং প্রসিডিউরটা হতে পারে। এটা হলো ইন্ডিপেন্ডেন্ট কিছু প্রসিডিউর। আর ডিপেন্ডেন্ট প্রসিডিউর যেমন মাইলোপারক্সিডেজ হ্যালাইড সিস্টেম আছে, তারপরে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস মলিকিউল গুলো আছে। তো এইগুলো সাহায্যে কি হবে, আপনার অক্সিজেন ডিপেন্ডেন্ট কিলিংটা হবে। এখানে বলা হয়েছে অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কিলিং এর মাঝে কোনটা পড়ে না। তো লাইসোজাইম অবশ্যই অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কিলিং, ক্যাটায়নিক প্রোটিন, আয়রন বাইন্ডিং প্রোটিন সবকিছুই আপনার অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কিলিং এর মাঝে আছে। রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস এখানে বোঝাই যাচ্ছে এটা অক্সিজেন ডিপেন্ডেন্ট কিলিং এটা। সুতরাং আমাদের আনসারটা হবে অপশন ডি। ক্যারেক্টার অফ কেমিক্যাল মিডিয়েটর, কেমিক্যাল মিডিয়েটরের ক্যারেক্টার সম্বন্ধে জানতে চাওয়া হয়েছে। হ্যাভিং মেজর সেলুলার সোর্সেস, অবশ্যই এটা সেল থেকেও আসে, এটা প্লাজমা থেকেও আসে। যেমন সেলের মাঝে আপনার লিউকোসাইট, নিউট্রোফিল, মাস্ট সেল, হ্যাঁ, তো এগুলা থেকে অনেকগুলা আপনার কেমিক্যাল মিডিয়েটর আসে। আপনি যে কেমিক্যাল মিডিয়েটর গুলো আপনি নাম যে পড়ছেন, আপনি হিস্টামিন টিস্টামিন আপনি যেটাই বলেন না কেন, প্রত্যেকটারই মেজর সেলুলার সোর্স আছে। লং লিভ না, এটা সাধারণত শর্ট লিভড হয়ে থাকে। ক্যান নট অ্যাক্ট অন টার্গেট সেল সাইজ, না একবার অ্যাক্টিভেশনের পরে ওরা যে কোনো টার্গেট সেলে ওরা অ্যাক্ট করতে পারে। মে নট অরিজিনেট ফ্রম প্লাজমা, না না আমি আগেই বলেছি যে এটা সেল থেকেও আসতে পারে, প্লাজমা থেকেও আসতে পারে, এবং সেলের অনেকগুলা ভেরিয়েন্ট আছে, এক একটা সেল থেকে এক একটা ইয়ে আসতে পারে। যেমন আমি যদি প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরের কথাই বলি, তাহলে ওটা ধরেন ওটা আসে কোথা থেকে, ওটা আসে মার্সেল থেকে আসে, তারপর ওটা লিউকোসাইটস থেকে আসে। তো এক একটা ইয়ে অনেকগুলা সেল থেকে আসতে পারে, বাট সেল ছাড়াও এটা প্লাজমা থেকে আসতে পারে। তো আমাদের এখানে ক্যারেক্টারের ক্ষেত্রে ট্রু আনসার তো হচ্ছে অপশন এ, প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর ইজ ফাউন্ড ইন। আচ্ছা, আমি মাত্র এটা নিয়ে কথা বলেছি, তো এটা নিয়ে আর আমি কথা বাড়াতে চাচ্ছি না। প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর পাওয়া যায় হলো মার্সেল আর হলো লিউকোসাইটস, এই দুইটাতে প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরটা পাওয়া যায়। তো এছাড়াও প্রোস্টাগ্ল্যান্ডিনটা কোথায় কোথায় পাওয়া যায়, তারপর হিস্টামিন কোথায় কোথায় পাওয়া যায়, এগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। হিস্টামিন নিয়ে 39 বিসিএস এও কোশ্চেন এসেছে। আমি ক্লাসের সময় বলেছিলাম যে কেমিক্যাল মিডিয়েটরটা আপনাদের পরীক্ষার জন্য কি পরিমাণ ইম্পর্টেন্ট। আমি আশা করব আপনারা কেমিক্যাল মিডিয়েটর পোর্শনগুলো খুবই মানে গুরুত্ব সহকারে পড়বেন। কম্পোনেন্টস অফ অ্যানাফাইলেটক্সিন ডাজ নট ইনক্লুড, আচ্ছা এটা একটা ভালো একটা কোশ্চেন। কম্পোনেন্টস অফ অ্যানাফাইলেটক্সিন, যে অ্যানাফাইলেটক্সিনের মাঝে কি কি কম্পোনেন্ট আছে বা কি কি কম্পোনেন্ট নেই। আচ্ছা, তো অ্যানাফাইলেটক্সিন বলতে আমরা বুঝি C3A 4A 5A, এই তিনটাকে আমরা বলি অ্যানাফাইলেটক্সিন। এছাড়াও আছে আপনার দেখবেন যে ইমিউনিটির মাঝে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স বলে একটা আছে, কমপ্লেক্স আছে, সেখানে C5 টু C9 পর্যন্ত আছে কমপ্লিমেন্ট। হ্যাঁ, সবগুলো তো কমপ্লিমেন্টের বাই প্রোডাক্ট। তো C5 টু C9 এগুলো আছে আপনার হলো মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সে, আর অ্যানাফাইলেটক্সিনে আছে হলো 3, 4, 5 এ। ঠিক আছে, তো এখানে জানতে চাওয়া হয়েছে কম্পোনেন্টস অফ অ্যানাফাইলেটক্সিনস ডাজ নট ইনক্লুড, এখানে আপনার আনসারটা হবে অপশন ডি, C3B আপনার অ্যানাফাইলেটক্সিনের মাঝে নেই। ভ্যাসোডাইলেশন ইজ কজড বাই, মনে আছে আমি যে একটা অ্যারাকিডোনিক অ্যাসিডের একটা পাথওয়ে দেখিয়েছিলাম, তারপর দেখছিলাম যে এরা ভেসো কনস্ট্রিকশন করে, এরা ভেসো ডাইলেশন করে, ওরা প্লাটিলেট এগ্রিগেশন করতেছে, ওরা প্লাটিলেট এগ্রিগেশনটাকে ইনহিবিট করতেছে। এছাড়াও আছে দেখবেন যে কেউ ব্রঙ্কো কনস্ট্রিকশন করতেছে, কেউ ব্রঙ্কো ডাইলেটেশন করতেছে, এই ধরনের কিছু জিনিস আছে। যাই হোক, তো এই জিনিসগুলো আপনি খুব ভালো করে পড়বেন, এই জিনিসগুলো একটু মুখস্থ করতে হবে। এখন কারা ব্রঙ্কো কনস্ট্রিকশন করতেছে, কারা ভেসো কনস্ট্রিকশন করতেছে, এটা যদি আপনি কি বলেন মানে মুখস্থ না করেন, এটা আসলে বোঝাটা খুব মুশকিল। ভ্যাসোডাইলেশন ইজ কজড বাই, আমরা যে ওই ছবিটা যে আপনাদের পড়িয়েছিলাম সেখানে আপনাদের খেয়াল আছে কিনা জানি না, যে প্রোস্টাগ্ল্যান্ডিন D2, প্রোস্টাগ্ল্যান্ডিন E2, প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা, প্রোস্টাসাইক্লিন, ওরা সবাই কি করতেছে, ভ্যাসোডাইলেশন করতেছে। পক্ষান্তরে থ্রম্বোক্সিন A2, লিউকোট্রাইন্স C4, লিউকোট্রাইন্স E4, লিউকোট্রাইন্স D4 সবাই কি করতেছে, ভ্যাসো কনস্ট্রিকশন করতেছে। সুতরাং এখানে বলা হয়েছে ভ্যাসোডাইলেশন ইজ কজড বাই, আমাদের আনসার হবে প্রোস্টাসাইক্লিন অর অপশন এ অর
EgI2। আচ্ছা, acute phase protein is, নিচের কোনটা acute phase protein, এটা জানতে চাওয়া হয়েছে। অনেকগুলো acute phase protein আমি এই বইয়ে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা একটু কষ্ট করে এগুলো মুখস্থ করে ফেলবেন। acute phase protein মানে আলফা 1 এন্টি কাইমোট্রিপসিন, এটা acute phase protein। আলফা 1 মাইক্রোগ্লোবিউলিন, আলফা 1 ম্যাক্রোগ্লোবিউলিন, না আলফা 2 ম্যাক্রোগ্লোবিউলিন আছে acute phase protein এ। বিলিবার্ডিন acute phase protein আমার জানা মতে না, বিলিরুবিন acute phase protein। আর এছাড়াও আছে আলফা 1 এন্টি ট্রিপসিন, হ্যাঁ আরো তো অনেক কিছু আছে, এগুলোর নামগুলো একটু মুখস্থ করে নেবেন। এটা একটা মুখস্থ একটা কোশ্চেন দিছে, এটা আনসারটা হবে আলফা 1 এন্টি কাইমোট্রিপসিন, এটার আনসার অপশন এ। ডিফিউজ গ্রানুলোমা ইজ ফাউন্ড ইন, গ্রানুলোমা বলতে আমরা কি বুঝি, এটা আমরা জানি যে ওয়ান টাইপ অফ ক্রনিক ইনফ্লামেশন। এটাতে মেইনলি সেল থাকে এপিথেলিয়াল সেল, এটার চারপাশে আছে হলো আপনার লিম্ফোসাইটস, তারপরে জায়ান্ট সেল আছে কিছু, তারপরে ফাইব্রোব্লাস্ট আছে, ওকেশনালি প্লাজমা সেল থাকলেও থাকতে পারে। তো সেটাকে আমরা চারটা ভাগে ভাগ করে থাকি, কেজিয়েটিং, নন কেজিয়েটিং, ডিফিউজ আর হলো সাপোরেটিভ। তো কেজি টিউবারকুলোসিসটা আমরা কেজিয়েটিং এও পাই, নন কেজিয়েটিং এও পাই। হার্ড টিউবারকুল আর সফট টিউবারকুল অনুযায়ী আলাদা আলাদা করা আছে। সিফিলিসটা আমরা নন কেজিয়েটিং গ্রানুলোমাতে পাই, লেপ্রোসিটা আমরা ডিফিউজ গ্রানুলোমাতে পাই, ব্রুসেলোসিসটা আমরা কেজিয়েশন গ্রানুলোমাতে পাই। তো আমাদের কোশ্চেন চাওয়া হয়েছে ডিফিউজ গ্রানুলোমা ইজ ফাউন্ড ইন, সুতরাং আমাদের আনসার হবে সি, লেপ্রোমেটাস লেপ্রোসিতে আমরা ডিফিউজ গ্রানুলোমাটা পেয়ে থাকি। হলমার্ক সেল অফ গ্রানুলোমা, হলমার্ক সেল অফ গ্রানুলোমা, গ্রানুলোমা আমি আগেই বলেছি যে এটা ওয়ান টাইপ অফ ক্রনিক ইনফ্লামেশন। গ্রানুলোমাটা আমি আগেই বলেছি যে এটা ওয়ান টাইপ অফ ক্রনিক ইনফ্লামেশন। এখানে যেটা হয়ে থাকে আপনার অফেন্ডিং এজেন্টটা ঠিকমতো ইলিমিনেশন করা যায় না একুইট ইনফ্লামেশনে, যার কারণে এটা পারসিস্ট করে আপনার ক্রনিক ইনফ্লামেশনটা করতেছে। তো তো রিমুভালটা তো করে সাধারণত ম্যাক্রোফেজ বা ফ্যাগোসাইটিক সেল। যেহেতু ম্যাক্রোফেজ তার একুইট ইনফ্লামেশনে সেটা কিল করতে পারতেছে না বা সামহাও কোনো কারণে ফ্যাগোসাইটোসিস হচ্ছে না, তার মানে বুঝতে হবে যে ম্যাক্রোফেজের কিলিং এবিলিটিটা, মাইক্রোবিয়াল কিলিং এবিলিটিটা একটু ইনক্রিজ করতে হবে। সেই কারণে ও একটা মডিফিকেশনে যায়, যে মডিফিকেশন হয় যে সেলটা হয় তাকে আমরা বলি ইপিথ্যালয়েড সেল। ঠিক আছে, ওই ইপিথ্যালয়েড সেলে ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটিটা কমে যায়, মাইক্রোবিয়াল কিলিং অ্যাক্টিভিটিটা বেড়ে যায় এবং সিক্রেটরি ফাংশনটা বেড়ে যায়। ঠিক আছে, ওই ইপিথ্যালয়েড সেলের চারপাশ দিয়ে আপনার লিম্ফোসাইটস থাকে, জায়ান্ট সেল থাকতে পারে, তারপরে ওকেশনালি প্লাজমা সেল থাকে, ঠিক আছে, ফাইব্রোব্লাস্ট থাকে খুব পেরিফেরিতে। আর হলমার্ক অফ গ্রানুলোমা যদি বলা হয় সেটা হলো এই যে ম্যাক্রোফেজেরই একটা অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, যেটা একটা স্পেশাল একটা ফর্ম, সেটা হলো ইপিথ্যালয়েড সেল। এটাই হলো হলমার্ক অফ গ্রানুলোমা। হিস্টামিন কজেস, ভাইয়া এই কোশ্চেনটা 39 বিসিএস এ আমাদের সময় এসেছিল। হিস্টামিন কজেস, হ্যাঁ, ভ্যাসোডাইলেশন, ভ্যাসোকনস্ট্রিকশন, হাইপারটেনশন, ব্রেডিকার্ডিয়া। হিস্টামিন ভ্যাসোডাইলেশন করে। আপনাদের মনে আছে কিনা জানি না যে ভাস্কুলার ইভেন্টটা আমি যখন বলেছিলাম আপনাদেরকে, ভাস্কুলার ইভেন্টসে ভাস্কুলার ব্লাড ফ্লোটা বেড়ে যাচ্ছে আর হলো ভাস্কুলার পারমিবিলিটিটা বেড়ে যাচ্ছে। তো ভাস্কুলার ব্লাড ফ্লোটা কেন বেড়ে যাচ্ছে? ইনজুর যে সেলগুলো আছে, ইনজুর সেলগুলো প্রথমেই দুইটা কেমিক্যাল মিডিয়েটর রিলিজ করে, যার মাঝে নাইট্রিক অক্সাইড একটা আর একটা হলো হিস্টামিন। তো হিস্টামিন আর নাইট্রিক অক্সাইড দুটো মিলিয়ে কি করে দেয়? বোথ কজেস ভ্যাসোডাইলেশন, এজ এ রেজাল্ট ব্লাড ফ্লো ইনক্রিজেস। ঠিক আছে, তো হিস্টামিন এবং নাইট্রিক অক্সাইড এগুলা কি করে? ভেসোডাইলেটর হিসেবে কাজ করে আমাদের শরীরে। ঠিক আছে, তো আমাদের আনসার হবে অপশন এ, ভেসোডাইলেশন। ভেসোকনস্ট্রিকশনও করবে না, ভেসোডাইলেশন করলে আমরা জানি যে হাইপারটেনশন, ব্রেডিকার্ডিয়া কোনোটাই হওয়ার কথা না। নিউলি সিনথেসাইজড মিডিয়েটর, কোনটা? নিউলি সিনথেসাইজড মিডিয়েটর। তো মিডিয়েটরের মাঝে আমরা অনেক ভাগ করে থাকি, যে কিছু আছে সেল ডিরাইভড, কিছু আছে প্লাজমা প্রোটিন ডিরাইভড, কিছু আছে প্রিফর্মড, কিছু আছে নিউলি সিনথেসাইজড। হ্যাঁ, তো প্রত্যেকটা ভাগে মানে কেমিক্যাল মিডিয়েটরটা যতভাবে গুছায় পড়ানো যায় ঠিক ততভাবেই গুছিয়ে আমাদের জেনেসিস বিসিএস সলভ বইটাতে দেওয়া আছে। আশা করি আপনাদের উপকৃত হয়েছেন বইটা দেখে, বা বইটার সম্পর্কে কোনো রিভিউ থাকলে বা কোনো ভাবে ইয়ে করা যদি যায় আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব সেটাকে ইমপ্রুভ করার জন্য। নিউলি সিনথেসাইজড মিডিয়েটর হলো প্রিফর্মড হলো
আমরা একটা সবসময় ক্লাসে একটা কথা বলে দিই, হিরালাল সেল, যেটা হলো হিস্টামিন, লাইসোজোমাল এনজাইম আর হলো সেরোটোনিন। এটা হলো এই তিনটা হলো প্রিফর্ম মিডিয়েটর। আর নিউলি সিনথেসাইজড হলো লিউকোট্রাইন্স গুলো, প্রোস্টাগ্ল্যান্ডিন গুলা, এগুলাকে আমরা বলি নিউলি সিনথেসাইজড মিডিয়েটর। তো এখানে যে কোশ্চেন দেওয়া হয়েছে নিউলি সিনথেসাইজড মিডিয়েটর হিস্টামিন, সেরোটোনিন, লাইসোজোমাল এনজাইম আর হলো প্রোস্টাগ্ল্যান্ডিন, আমাদের আনসার হবে অপশন ডি অর প্রোস্টাগ্ল্যান্ডিন। আচ্ছা, হুইচ ইজ নট এ সিস্টেমিক ফিচার, which is not a systemic feature of inflammation, ইনফ্লামেশনের সিস্টেমিক ফিচার কোনটা না। আচ্ছা, এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এরকম যদি কোশ্চেন হয় আপনাদের জন্য কিন্তু সহজ। কেন সহজ? যদি বলতো যে কোনটা সিস্টেমিক ফিচার, তাহলে আপনার তিনটা নেগেটিভই থাকতো। এখানে কিন্তু আপনার এটাই হলো তিনটা পজিটিভ আছে, আপনাকে নেগেটিভটা বের করতে হবে। আচ্ছা, লিউকোসাইটোসিস, হাই ইএসআর, এনিমিয়া, থ্রম্বোসাইটোসিস। আমরা জানি সিস্টেমিক ফিচার অফ ইনফ্লামেশনে আপনার কমন একটা ক্লিনিক্যাল ফিচার্স থাকে, সেটা কি? ফিভার। পাইরিক্সিয়া থাকে, তো পাইরিক্সিয়াতে আপনার নিউট্রোফিলিক বা অন্য যে কোনো আপনার লিউকোসাইটোসিস হবে, ইএসআরটা সাধারণত বেশি থাকে। আরেকটা পেশেন্ট যখন ইনফ্লামেশন হয়, ব্লিডিং টেন্ডেন্সি থাকে, অনেক কিছু থাকতে পারে যে কারণে আপনার পেশেন্টে এনিমিয়া হয়, এবং সাথে এই জিনিসগুলোর সাথে আপনি আরবিসি পড়তেছেন, ডাব্লিউবিসি পড়তেছেন, এখানে আরবিসির ফাইন্ডিংসটা দেওয়া আছে, ডাব্লিউবিসি আপনি লিউকোসাইটিস দেখতেছেন, সাথে সাথে প্লাটিলেটের ইয়েটাও জানতে হবে। প্লাটিলেটে আপনার থ্রম্বোসাইটোপেনিয়া দেখা যায়, থ্রম্বোসাইটোসিস না। সুতরাং হুইচ ইজ নট এ সিস্টেমিক ফিচার অফ ইনফ্লামেশন যদি আসে, আমাদের আনসারটা হবে থ্রম্বোসাইটোসিস। হুইচ ইজ এ প্যাথোলজিক্যাল জায়ান্ট সেল, প্যাথোলজিক্যাল জায়ান্ট সেল কোনটা? তার মানে আমাদের এই কোশ্চেনটা দেখে আমরা বুঝতে পারতেছি যে আমাদের শরীরে ফিজিওলজিক্যাল জায়ান্ট সেল আছে, সাথে সাথে কি প্যাথোলজিক্যাল জায়ান্ট সেলও আছে। সেক্ষেত্রে ফিজিওলজিক্যাল জায়ান্ট সেল হলো তিনটা আছে, অস্টিওক্লাস্ট, মেগাক্যারিওসাইট আর হলো সিনসাইটিও ট্রোপোব্লাস্ট। হ্যাঁ, আর প্যাথোলজিক্যাল জায়ান্ট সেল অনেক আছে, যেমন এখানে অপশন এ তে যেমন আছে প্যাথোলজিক্যাল জায়ান্ট, অ্যাশকফ জায়ান্ট সেল, রিচস্টানবার্গ জায়ান্ট সেল, এগুলো আমরা প্যাথোলজিক্যাল জায়ান্ট সেল হিসেবে দেখি। অ্যাশকফ জায়ান্ট সেল আমার ঠিক খেয়াল আসতেছে না, এটা মেবি রিউমাটয়েড মাসকুলোস্কেলেটাল একটা ডিজিজে পাওয়া যায়, রিউমাটয়েড ডিজিজে মনে হয় অ্যাশকফ জায়ান্ট সেলটা পাওয়া যায়, একটু কষ্ট করে দেখে নিন। তো প্যাথোলজিক্যাল জায়ান্ট সেল, অ্যাশকফ জায়ান্ট সেল, এটা হলো আনসার। অস্টিওক্লাস্ট, মেগাক্যারিওসাইটস, সিনসাইটিও ট্রোপোব্লাস্ট সবকিছু হলো ফিজিওলজিক্যাল জায়ান্ট সেল। which is not the source of tumor necrosis factor, নিচের কোনটা টিউমার নেক্রোসিস ফ্যাক্টরের সোর্স না? আচ্ছা, ঠিক আছে। এন্ডোথেলিয়াল সেল, মাস্ট সেল, ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ, নিচের কোনটা টিউমার নেক্রোসিস ফ্যাক্টরের সোর্স না? ওইটা ওই আবার ভাইয়া ওই যে আছে না কেমিক্যাল মিডিয়েটেড যে সোর্স আছে না, অনেকগুলো বক্স দেখাইছিলাম না, কিছু আছে সেল ডিরাইভ, কিছু আছে প্লাজমা প্রোটিন ডিরাইভ, ওখানেই দেখবেন যে ওই কেমিক্যাল মিডিয়েটরটার সাথে ওদের সোর্স গুলা লেখা আছে, যে প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর কোথা থেকে আসতেছে, হিস্টামিন কোথা থেকে আসতেছে, সেরোটোনিন কোথা থেকে আসতেছে। এখানে আপনাদের কোশ্চেন দিছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর কোথা থেকে আসতেছে, ডেনড্রাইটিক সেলে টিউমার নেক্রোসিস ফ্যাক্টরটা থাকে না। এটা একটু মুখস্থ করে নিতে হবে এই জিনিসগুলো। ইন ইরিভার্সিবল ফেজ অফ শক, শকের ইরিভার্সিবল ফেজে কোনটা আছে? তো শকের তিনটা ফেজ আমরা জানি, যে একটা হলো কি নন প্রোগ্রেসিভ ফেজ, তারপর হলো প্রোগ্রেসিভ ফেজ আর হলো ইরিভার্সিবল ফেজ। নন প্রোগ্রেসিভ ফেজে সাধারণত পেশেন্টের ইদার বিপিটা ফল করবে অথবা বিপিটা বেশি থাকবে। তো যেটাই হোক, আমাদের ব্যারো রিসেপ্টর মেকানিজম আছে, ব্যারো রিসেপ্টর মেকানিজমের মাধ্যমে কি হয়, যদি ব্লাড প্রেশারটা ফল করে তাহলে ব্লাড প্রেশার ইনক্রিজের মাধ্যমে সেটা কম্পেনসেশন হয়, অথবা ব্লাড প্রেশার যদি ইনক্রিজ থাকে ব্লাড প্রেশারটা সেটা কমিয়ে সেটা কম্পেনসেশন করে থাকে। প্রোগ্রেসিভ ফেজ অফ শকে, সেই কোশ্চেনটা আমাদের 39 বিসিএস এর সময় এসেছিল। প্রোগ্রেসিভ ফেজ অফ শকে কি হয়, আপনার ওয়াইডস্প্রেড টিস্যু হাইপোক্সিয়া হচ্ছে, যেহেতু হাইপোক্সিয়া তার মানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস মানে ল্যাকটিক অ্যাসিডোসিস হচ্ছে, ল্যাকটিক অ্যাসিডোসিস মানে পিএইচ এর পরিমাণটা কমে যাচ্ছে, আর সাথে ডিআইসি হবে। এগুলা হলো আপনার প্রোগ্রেসিভ ফেজের ফিচার। সেক্ষেত্রে আপনি আবার একটু শুনেন, ওয়াইডস্প্রেড টিস্যু হাইপোক্সিয়া হচ্ছে যার কারণে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে, ল্যাকটিক অ্যাসিডোসিস হচ্ছে, যেহেতু ল্যাকটিক অ্যাসিডোসিস হচ্ছে তার মানে মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, এবং আপনার পিএইচ যেহেতু অ্যাসিডোসিস, পিএইচটা আপনার কমে যাচ্ছে। এই হলো প্রোগ্রেসিভ ফেজের ফিচার। ইরিভার্সিবল ফেজে কি আমরা কি পাচ্ছি? ইরিভার্সিবল ফেজে কি আমরা পাচ্ছি ওয়াইডস্প্রেড সেল ইনজুরি হচ্ছে। ওয়াইডস্প্রেড সেল ইনজুরিটা কেন হয়? ওয়াইডস্প্রেড সেল ইনজুরিটা হয় হলো ডিউ টু লাইসোজোমাল এনজাইম লিকেজের কারণে। তারপর পেশেন্টের অলিউরিয়া হয়, তারপর আস্তে আস্তে অ্যানিউরিয়া হয় এবং রেনাল শাটডাউন হয়, আর হলো পেশেন্টের একিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের কারণে পেশেন্টের রেসপিরেটরি শাটডাউন হয়।
তো এই কারণগুলোর কারণে পেশেন্টের কি হয়, আপনার আলটিমেটলি ডেথ হয়ে যায়। তো ইন ইরিভার্সিবল ফেজ অফ শকে ডিআইসি প্রগ্রেসিভ ফেজে পাওয়া যায়, মেটাবলিক অ্যাসিডোসিস প্রগ্রেসিভ ফেজে পাওয়া যায়, লাইসোজোমাল এনজাইম লিকেজ, এই কারণে হোয়াইট স্পট সেল ইনজুরি হয় ইরিভার্সিবল ফেজে। এটাই হলো আমাদের আনসার। আর হোয়াইট স্পট টিস্যু হাইপোক্সিয়া এটাও প্রগ্রেসিভ ফেজে পাওয়া যায়। তো ইন ইরিভার্সিবল ফেজ অফ শকে লাইসোজোমাল এনজাইম লিকেজ, এটা হলো আমাদের আনসার, অপশন সি। মোস্ট কমন সাইট অফ ভেনাস থ্রম্বাই, ভেনাস থ্রম্বাইয়ের মোস্ট কমন সাইট কোনটা? যেহেতু এখানে ভেনাস থ্রম্বাই আছে, তার মানে কি আমাদের আরেকটা থ্রম্বাই আছে, যেটা হলো আর্টেরিয়াল থ্রম্বাই। তো আর্টেরিয়াল থ্রম্বাইয়ের সাইট গুলো একটু আমরা আগে জেনে নিই। আমরা ভেনাস থ্রম্বাই আসতেছি, কিন্তু যেহেতু ভেনাস থ্রম্বাই নিয়ে কোশ্চেন হয়েছে, এটা আমরা পরে আসতেছি। আর্টেরিয়াল থ্রম্বাই আপনার কার্ডিয়াক চেম্বারে হচ্ছে, ফিমোরাল সার্কুলেশনে হচ্ছে, করোনারি সার্কুলেশনে হচ্ছে, সেরেব্রাল সার্কুলেশনে হচ্ছে, ঠিক আছে। ভেনাস থ্রম্বাইয়ের সাইট গুলোতে যদি আসি, ভেইনস অফ লোয়ার এক্সট্রিমিটি, এটাই হলো 94%। ভেইনস অফ লোয়ার এক্সট্রিমিটি এটাই হলো 94%। তারপরে আপনার পোর্টাল ভেইনে হয়, ইউটেরিয়ান ভেইনে হয়, হেপাটিক ভেইনে হয়, প্রোস্টেটিক প্লেক্সাসে হয়, হ্যাঁ, আরো অনেক ভেইনে হচ্ছে, বডির আরো অন্যান্য অনেক ভেইনই হচ্ছে, বাট মোস্ট কমন সাইট হলো লোয়ার এক্সট্রিমিটি ভেইনগুলো, লোয়ার লেগের ভেইনগুলো, এটাতে 94% হচ্ছে। তো মোস্ট কমন সাইট অফ ভেনাস থ্রম্বাই যদি আসে, লোয়ার লেগ, পোর্টাল ভেইন, হেপাটিক ভেইন, ইউটেরিয়ান ভেইন, আমাদের আনসার হবে হলো লোয়ার লেগ, ঠিক আছে। লাইন্স অফ জেন ইজ অ্যাবসেন্ট ইন দি থ্রম্বাই অফ, কোথায় লাইন্স অফ জেন পাওয়া যায় না? হার্ট, অ্যাওর্টা, লার্জ ভেসেল, স্মল ভেসেলস, এই কোশ্চেন গুলো যখনই আসবে তখনই চিন্তা করবেন আনসারটা যে কোনো একটা ভেসেলস হবে, ঠিক আছে। এখন এর আগে আপনি চিন্তা জেনে নিতে হবে যে, সরি, লাইন্স অফ জেনটা কি? লাইন্স অফ জেনটা হলো আপনার আপনার যেখানে আর্টেরিয়াল থ্রম্বাই থাকবে সেখানে একটু পেলার লেয়ার হবে, যেখানে ভেনাস থ্রম্বাই থাকবে সেখানে একটু ডার্কার লেয়ার হবে। এই যে অল্টারেশন অফ পেলার লেয়ার এন্ড ডার্কার লেয়ার, এটাকে আমরা কি বলতেছি? লাইন অফ জেন, ঠিক আছে। তো আর্টেরিয়াল থ্রম্বাই পেইল হবে কারণ হলো এখানে মোস্টলি থাকে প্লাটিলেট। আর্টেরিয়াল থ্রম্বাই কিন্তু আপনার আরবিসিও থাকে, বাট মোস্টলি কি থাকে? মোস্টলি থাকে হলো প্লাটিলেট, ফিব্রিন, লিউকোসাইটস, এগুলা থাকে বেশি, যার কারণে আর্টেরিয়াল থ্রম্বাইটা হচ্ছে পেইল ইন কালার। পক্ষান্তরে আমি যদি ভেনাস থ্রম্বাই আসি, ভেনাস থ্রম্বাই যদি আসি, ভেনাস থ্রম্বাই মোস্টলি থাকে হলো আপনার আরবিসি, যার কারণে ভেনাস থ্রম্বাই কালারটা হলো ডার্কার। তো এই যে আর্টেরিয়াল থ্রম্বাই আর ভেনাস থ্রম্বাই যে যে সংযোগ স্থলটা, এই যে অল্টারেশন অফ মিক্সিং হচ্ছে, যে ডার্কার লেয়ার পেলে লেয়ার, ওই জোনটাকে আমরা বলতেছি লাইন অফ জেন, যেটা স্মল ভেসেলে পাওয়া যায় না। হাইপারেমিয়া অকারসিন। হাইপারেমিয়া জিনিসটা কি? হাইপারেমিয়া মানে হলো আর্টেরিওলার ডাইলেটেশন, আর্টেরিওলার ডাইলেটেশন। একটা আর্টারিতে কিছু কেমিক্যাল মেডিয়েটর আছে, কিছুক্ষণ আগে আপনারা পড়লেন হিস্টামিন, সরি, নাইট্রিক অক্সাইড, এগুলা কি করে? ভেসোডাইলেশন করে। তো কিছু ভেসোডাইলেটর, কিছু কেমিক্যাল মেডিয়েটর আছে যারা স্পেসিফিক আর্টারির উপর কাজ করে, সেখানে ভেসোডাইলেশন করবে, যার কারণে ব্লাড ফ্লোটা বেড়ে যাবে এবং সেখানে ব্লাড একুমুলেশন করবে। সেটাকে আমরা বলতেছি হলো হাইপারেমিয়া, এবং ব্লাডের কালারটা হবে ব্রাইট রেড। পক্ষান্তরে কন্ডিশন জিনিসটা কি? সেটা হলো ভেনাস যে আউটফ্লো আছে সেটা অবস্ট্রাকশন হয়ে যাবে। ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশন হওয়ার কারণে সেখানে ব্লাড ডিপোজিশন হবে, সেটাকে আমরা বলতেছি, একটা হলো বেশি বেশি ব্লাড যাচ্ছে গিয়ে একুমুলেশন হচ্ছে, আর একটা হলো ব্লাড বেরোতে পারতেছে না একুমুলেশন হচ্ছে, ওটাকে বলতেছি কনজেশন। ব্লাড বেরোতে পারতেছে না একুমুলেশন হচ্ছে, এটাকে বলতেছি কনজেশন। আর বেশি বেশি ব্লাড যাচ্ছে সেটাকে আমরা কি বলতেছি? হাইপারেমিয়া। কনজেশনে ব্লাডের কালারটা হচ্ছে ব্লুইশ বা সায়ানোজড। হাইপারেমিয়া occurs in skeletal muscle, heart, liver, lungs. বেশি বেশি এক্সারসাইজ যখন আমরা করি তখন স্কেলেটাল মাসলে প্রচুর ব্লাড যায়, ফ্লাশিং দেখা যায়, ঠিক
ঠিক আছে, রেডনেস দেখা যায়, এটাকে আমরা কি বলি? হাইপারেমিয়া। আপনাদের আনসার হবে অপশন এ, স্কেলেটাল মাসল। ফ্যাক্টর এনহ্যান্স উন্ড হিলিং, কি কি ফ্যাক্টর আছে যারা উন্ড হিলিং কে এনহ্যান্স করে? তার মাঝে আছে হলো রেস্ট, তার মাঝে রেস্ট অথবা ইমোবিলাইজেশন, তার মাঝে আছে অক্সিজেন, তার মাঝে আছে ভিটামিন সি, তার মাঝে আছে জিঙ্ক। এই জিনিসগুলা উন্ড হিলিংটাকে এনহ্যান্স করে। ইমোবিলাইজেশন, অক্সিজেন, ভিটামিন সি और জিঙ্ক, অক্সিজেন, ভিটামিন সি এন্ড ইমোবিলাইজেশন। আচ্ছা, তো ফ্যাক্টর এনহ্যান্স উন্ড হিলিং স্টেরয়েড, স্টেরয়েড উন্ড হিলিংটাকে ডিলে করে, কারণ এটা ইমিউনো কম্প্রোমাইজ করবে। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিকের সাথে উন্ড হিলিং এর কোনো রোল নাই। অনেকেই হয়তো বা আপনারা, আমি জানি না আপনারা ম্যাক্সিমাম কি আনসারটা দিচ্ছেন, বাট অ্যান্টিবায়োটিকের সাথে উন্ড হিলিং এর কোনো রোল নাই। অ্যান্টিবায়োটিক আমরা যে কোনো একটা কাটা ছিঁড়া হলে ভাই আমরা তো অ্যান্টিবায়োটিক দিই, তাহলে আমরা অ্যান্টিবায়োটিকটা কেন দিই? সেকেন্ডারি কোনো ইনফেকশন যাতে না হয়, সেকেন্ডারি যাতে কোনো ইনফেকশন না হয়। ভাইয়া উন্ড হিলিং এর তিনটা ফেজ আছে, ইনফ্লামেটরি ফেজ, প্রলিফারেটিভ ফেজ, ম্যাচুরেশন ফেজ। ঠিক আছে, ইনফ্লামেটরি ফেজে একটা কাটা কেটে যাওয়ার সাথে সাথে সারাউন্ডিং ইনফ্লামেটরি সেলগুলো চলে আসবে, নিউট্রোফিল চলে আসবে একদিনের মাথায়, 3-4 দিনের মাথায় ম্যাক্রোফেজ চলে আসবে। প্রলিফারেটিভ ফেজে সেখানে ব্লাড ভেসেলের প্রলিফারেশন ঘটবে, সেখানে ফাইব্রোব্লাস্টের প্রলিফারেশন ঘটবে, সেখানে গ্রেনুলেশন টিস্যু দেখা যাবে, সেখানে কোলাজেন ফাইবার এপিয়ার করবে। তারপর ম্যাচুরেশন ফেজে কি ওই কোলাজেন ফাইবার যেটা এপিয়ার করছিল প্রোগ্রেসিভ ফেজে সেটারই ম্যাচুরেশন ঘটবে। ঠিক আছে, তো এই ফেজগুলো দিয়ে আপনার হিলিং হয়। এই ফেজগুলো কোনটাই আপনার অ্যান্টিবায়োটিক এনহ্যান্স করে না। অ্যান্টিবায়োটিকের কাজটা কি? সেকেন্ডারি ইনফেকশনকে প্রিভেন্ট করার জন্য আমরা অ্যান্টিবায়োটিকটা দিই, যে সেকেন্ডারি কোনো ইনফেকশন না হয়। এমনি যেহেতু কাটাছিড়া হয়েছে, একটু সে ইমিউন কম্প্রোমাইজ কন্ডিশনে আছে, অনেক সেল টেল তার নষ্ট হয়েছে, বডির ন্যাচারাল ইমিউনিটি একটু হয়েছে, যে সেকেন্ডারি ইনফেকশন যাতে না হয়। বাট বডির যে নরমাল যে হিলিং প্রসেস, এটার উপর অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। রেডিয়েশন এনহ্যান্স করবে না, রেস্ট হবে আনসার। ফ্যাক্টর এনহ্যান্স উন্ড হিলিং, এটা আনসার হবে রেস্ট। রিগার্ডিং গ্রেনুলেশন টিস্যু, আচ্ছা গ্রেনুলেশন টিস্যু কি করে? গ্রেনুলেশন টিস্যুর নাম গ্রেনুলেশন টিস্যু হওয়ার কারণ হলো এটা এপিয়ারেন্সটা হলো গ্রেনুলার ভাইয়া। এটা কালারটা হলো পিঙ্ক, কারণ proliferation of blood vessels হয়, প্রচুর proliferation of blood vessels হয়, যাকে আমরা বলি এনজিওজেনেসিস। গ্রেনুলেশন টিস্যুর মোস্ট ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্টের নাম হলো ফাইব্রোব্লাস্ট। এই ফাইব্রোব্লাস্টের proliferationটাকে আমরা বলি ফাইব্রোজেনেসিস। এখানে ফাইব্রোজেনেসিসও হচ্ছে, এখানে এনজিওজেনেসিসও হচ্ছে। আর কালারটা হলো পিঙ্ক, কারণ proliferation of প্রচুর ব্লাড ভেসেলস হয়, যাকে আমরা বলতেছি এনজিওজেনেসিস। এই যে proliferation of blood vessels হয়, যার কারণে এটা কালারটা পিঙ্ক। এখানে সাথে সাথে আপনার প্রিক করলে সাথে সাথে কি হবে? ব্লিডিং হবে। প্রিক করলে সাথে সাথে ব্লিডিং হবে। হ্যাঁ, এটাতে কোনো নার্ভ সাপ্লাই থাকে না, এখানে কোনো নার্ভ সাপ্লাই থাকে না, এবং এটা রেজিস্ট টু ইনফেকশন। এটা রেজিস্ট টু ইনফেকশন। এটা সফট ইন কনসিস্টেন্সি, সফট ইন কনসিস্টেন্সি, যে টাচ করলে সাথে সাথে আপনার ব্লিডিং হবে, কারণ প্রচুর পরিমাণ ব্লাড ভেসেলস থাকে, এবং এটা কালারটা এই কারণে হলো পিঙ্ক। আসেন, রিগার্ডিং গ্রেনুলেশন টিস্যু ইয়েলো ইন কালার না, পিঙ্ক ইন কালার, নার্ভ সাপ্লাই থাকে না, এটাও আনসার হবে না। সলিড ইন সফট ইন কনসিস্টেন্সি, সফট টু ফার্ম ইন কনসিস্টেন্সি, রেজিস্ট টু ইনফেকশন, এটা হবে আনসার। রিগার্ডিং গ্রেনুলেশন টিস্যু আনসার হলো অপশন ডি। ইডিমা ইজ ক্লিনিক্যালি এভিডেন্ট হোয়েন ফ্লুইড এক্সেস 10%। বডিতে যদি 10% ফ্লুইড, যতটুকু ফ্লুইড থাকার কথা, ইসিএফ, আইসিএফ 14 লিটার, 28 লিটার সবকিছু আপনারা জানেন, ওজন 42 লিটার, ওজনের 60%, সবকিছু আপনারা, আমি জানি যে আপনার বডি ফ্লুইডের আপনাদের ফিজিওলজি ক্লাস হয়েছে, আপনার এগুলো পড়া হয়ে গেছে। কিন্তু এই যতটুকু ফ্লুইড থাকার কথা, এর থেকে যদি 10% এর বেশি ফ্লুইড থাকে, তাহলে ইডিমাটা আমাদের শরীরে খুব সুন্দর বোঝা যাবে। ঠিক আছে, ইডিমা ইজ ক্লিনিক্যালি এভিডেন্ট হোয়েন ফ্লুইড এক্সেস ইজ 10%, যেটা হলো আনসার অপশন সি। রিগার্ডিং সেকেন্ডারি হিলিং, তো আমাদের কিছু প্রাইমারি হিলিং আছে, সেকেন্ডারি হিলিং আছে। প্রাইমারি হিলিং বলি হলো একটা খুব ক্লিন কাট সার্জিক্যাল একটা উন্ড হলো, ঠিক আছে, আমার কাছে নিয়ে আসলেন, আমি খুব সুন্দর করে সুচারিং করে দিলাম। প্রাইমারি হিলিং অনেক বড় একটা উন্ড, ঠিকমতো গ্রাফট, ফ্ল্যাপ সবকিছু করে ঠিকমতো ক্লোজ করা যাচ্ছে না পুরাটা উন্ড, ঠিক আছে, রেখে দাও, স্যাররা বলতেছে রেখে দাও, ওটা সেকেন্ডারি হিল করবে। সেকেন্ডারি হিলিং, প্রাইমারি হিলিং এ সবসময় কি লাগে? সুচার মেটেরিয়ালটা লাগে, এটা খেয়াল রাখেন। তো প্রাইমারি হিলিং আর সেকেন্ডারি হিলিং এর ক্ষেত্রে সবকিছুই কিন্তু সেম। ওই যে আমি হিলিং এর কিছু ফেজ বলেছিলাম, সবকিছুই সেম। যেমন ব্লিডিং হবে, স্কার ফরমেশন হবে, ইনফেকশন হবে, গ্রেনুলেশন টিস্যু ফরমেশন হবে, উন্ড এজ দেখা যাবে, তারপর ইনফেকশন দেখা যাবে, সবকিছুই দেখা যাবে প্রাইমারি হিলিং অ্যাজ ওয়েল এজ সেকেন্ডারি হিলিং। বাট সবকিছু মিনিমাম হবে প্রাইমারি হিলিং এর ক্ষেত্রে, সবকিছু ম্যাক্সিমাম হবে সেকেন্ডারি হিলিং এর ক্ষেত্রে।
ঠিক আছে। আর প্রাইমারি হিলিং এ কোনো ওন কন্ট্রাকশন হয় না, সেকেন্ডারি হিলিং এ ওন কন্ট্রাকশনটা দেখা যায়। আসেন কোশ্চেনটা কি চাইছে রিগার্ডিং সেকেন্ডারি হিলিং। সেকেন্ডারি হিলিং এর ক্ষেত্রে কোনটা সত্যি? লেস ইনফ্লামেশন, ওন কন্ট্রাকশন, নো ইনফেকশন, মিনিমাম এক্সুডেশন। আপনাকে মনে রাখতে হবে সেকেন্ডারি হিলিং এ সবকিছুই বেশি। মোর ইনফ্লামেশন হবে, মোর ইনফেকশন হবে, মোর এক্সুডেশন হবে, মোর গ্রেনুলেশন টিস্যু থাকবে, মোর স্কার ফরমেশন হবে, উন্ড এজটা ব্রেক এপার্ট হয়ে থাকবে, ঠিক আছে, উন্ড কন্ট্রাকশন দেখা যাবে। হ্যাঁ, আর লেস ইনফ্লামেশন, নো ইনফেকশন, মিনিমাম এক্সুডেশন, মিনিমাম স্কার, হিল কুইকলি, এগুলো সবই হলো প্রাইমারি হিলিং এর ক্যারেক্টারিস্টিক ফিচার। সেক্ষেত্রে আমাদের 25 নাম্বার কোশ্চেনের আনসারটা হলো অপশন বি, কন্ট্রাকশন। হাই রিস্ক ফ্যাক্টর ফর থ্রম্বোসিস, আপনারা যদি আমার ক্লাসটা করে থাকেন, এই কোশ্চেনে আমি খুব সুন্দর একটা মেমোনিক্স দিয়েছিলাম যে কিছু প্রাইমারি রিস্ক ফ্যাক্টর আছে, কিছু সেকেন্ডারি রিস্ক ফ্যাক্টর আছে। তো সেকেন্ডারি রিস্ক ফ্যাক্টরের মাঝে আবার হাই রিস্ক ফ্যাক্টর আছে, লো রিস্ক ফ্যাক্টর আছে। তো হাই রিস্ক ফ্যাক্টরের মাঝে আমি যে মেমোনিক্সটা দিয়েছিলাম যে ক্যাট ম্যাপ নিয়ে পিএইচডি করছে, সি দিয়ে হলো ক্যান্সার, এ দিয়ে হলো এট্রিয়াল ফিব্রিলেশন, টি দিয়ে হলো টিস্যু ইনজুরি, সার্জারি হতে পারে, ট্রমা হতে পারে, এম তে হলো মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এতে হলো অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, পি তে হলো প্রলং ইমোবিলাইজেশন। ক্যাট ম্যাপ নিয়ে পিএইচডি। আরেকটা পি দিয়ে হলো প্রস্থেটিক হার্ট ভালভ, এইচ দিয়ে হলো হেপারিন ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়া, আর ডি দিয়ে হলো ডিআইসি। এই হলো হাই রিস্ক। লো রিস্কে বলেছিলাম সি সোহান, সি দিয়ে বলেছিলাম কার্ডিওমায়োপ্যাথি, এস দিয়ে বলেছিলাম সিকেল সেল অ্যানিমিয়া, স্মোকিং, এগুলো আমি লো রিস্ক ফ্যাক্টর বলতেছি। তারপর ও দিয়ে বলেছিলাম ওবেসিটি আর হলো ওরাল কন্ট্রাসেপটিভ পিল। তারপর হলো এইচ দিয়ে বলেছিলাম হেপারিন ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়া, না সরি, এইচ দিয়ে বলেছিলাম হাইপার ইস্ট্রোজেনিক স্টেট, পিউরপেরিয়াম হতে পারে, প্রেগন্যান্সি পিরিয়ড হতে পারে। এ দিয়ে বলেছিলাম অ্যাডভান্স স্টেজ, আর এন দিয়ে বলেছিলাম নেফ্রোটিক সিনড্রোম। ঠিক আছে। তো হাই রিস্ক ফ্যাক্টর ফর থ্রম্বোসিস স্মোকিং, লো রিস্ক ফ্যাক্টর, সিকেল সেল অ্যানিমিয়া লো রিস্ক ফ্যাক্টর, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হাই রিস্ক ফ্যাক্টর, কার্ডিওমায়োপ্যাথি লো রিস্ক ফ্যাক্টর। তো আপনার आंसर হলো অপশন ডি। আচ্ছা, স্টেপস অফ স্কার ফরমেশন ডাজ নট ইনক্লুড, নিচের কোনটা স্কার ফরমেশনের স্টেপস এর মাঝে আসে না? মনে রাখবেন স্কার ফরমেশনের স্টেপস হলো মেইনলি হলো তিনটা। প্রথম স্টেপস হলো এনজিওজেনেসিস, তারপরে হলো প্রলিফারেশন অফ, না না, প্রথম স্টেজ হলো এনজিওজেনেসিস, তারপরে হলো ফরমেশন অফ গ্রানুলেশন টিস্যু, তারপরে 3 নাম্বার স্টেজটা হলো রিমডেলিং অফ কানেকটিভ টিস্যু। ঠিক আছে। তো এখানে দেখেন যে আছে এনজিওজেনেসিস, এটা স্কার ফরমেশন স্টেপ, আর এই যে প্রলিফারেশন অফ ফাইব্রোব্লাস্ট, ডিপোজিশন অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, এই কাজগুলা হয়েই কিন্তু আপনার গ্রানুলেশন টিস্যু ফরমেশন হয়। আর সবার শেষে কি হয় দেখেন, গ্রানুলেশন টিস্যুর কালার, কিছুক্ষণ আগে ভাইয়া কি বললো, গ্রানুলেশন টিস্যুর কালার হলো পিঙ্ক, কিন্তু স্কারের কালার কি পিঙ্ক থাকে ভাইয়া? স্কারের কালার তো হয় পেল এভাসকুলার, আর গ্রানুলেশন টিস্যু কি মোর ভাস্কুলার, প্রচুর ব্লাড ভেসেল, এনজিওজেনেসিস হচ্ছে, পিঙ্ক কালার হচ্ছে, প্রিক করলে ব্লাড আসতেছে। তো প্রথমে কি হচ্ছে, এনজিওজেনেসিস হচ্ছে, প্রচুর ব্লাড ভেসেল হচ্ছে, তারপরে সেখানে ফাইব্রোব্লাস্টের প্রলিফারেশন হচ্ছে, ফাইব্রোজেনেসিস হচ্ছে, সেখানে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ডিপোজিশন হচ্ছে, মোদ্দা কথা সেখানে গ্রানুলেশন টিস্যু ফরমেশন হচ্ছে। সেই গ্রানুলেশন টিস্যুটাই পরে রিমডেলিং হবে, সেখানে প্রচুর ব্লাড ভেসেলস থেকে আস্তে আস্তে সব ব্লাড ভেসেলস নিস্তেজ হয়ে যাবে, পিঙ্ক কালার থেকে অ্যাভাসকুলার হয়ে পেইল হয়ে যাবে। ঠিক আছে, সেটা হলো রিমডেলিং অফ কানেকটিভ টিস্যু। এই তিনটা স্টেপ যে আমি বলেছি, এই তিনটা স্টেপস হলো স্কার ফরমেশনের স্টেপস। প্রলিফারেশন অফ ম্যাক্রোফেজ, এটা স্টেপস অফ স্কার ফরমেশনের মাঝে কখনো আসবে না। ঠিক আছে, আপনাদের এটা আনসারটা আগেই দিয়ে দেওয়া আছে, বুঝলাম না। আচ্ছা, হুইচ ইজ নট দি ফেট অফ থ্রম্বাস? অর্গানাইজেশন, প্রপাগেশন, এম্বোলাইজেশন, মেলিগনেন্সি। ফেট অফ থ্রম্বাসে আমি আপনাদের ক্লাসের সময় বলেছিলাম যে পুরা যে খালেক স্যারের বইয়ে, খালেক স্যারের বইয়ে খুব সুন্দর করে একটা ফ্লোচার্ট দেওয়া আছে, খালেক স্যারের বইয়ে খুব সুন্দর করে একটা ফ্লোচার্ট দেওয়া আছে যে ফেট অফ থ্রম্বাসের ফ্লোচার্টটা, ওইটা আশা করি আপনারা ফলো করছেন, এবং ওটা যদি ফলো করে থাকেন আমার মনে হয় না 28 নম্বর কোশ্চেনটা কারো ভুল গেছে বা কেউ স্কিপ করছেন। স্কিপ তো করার প্রশ্নই আসে না, কারো ভুল হওয়ার কথাও না। হুইচ ইজ নট দ্য ফেট অফ থ্রম্বাস, আমি এটা নিয়ে কি ডিসকাশন করবো, আমি যখন অপশন ডি নাম্বারটা আমার চোখে পড়ছে, ঠিক আছে, এটা নিয়ে আমি আর কোনো ডিসকাশনে যেতে পারতেছি না। আমি আশা করি আপনারা এটা সবাই পারছেন। প্রাইমারি শক ইজ, প্রাইমারি শক কোনটা? হাইপোভলিমিক শক, ট্রানজিয়েন্ট ভেসোভেগাল শক, ট্রমাটিক শক, অবস্ট্রাকটিভ শক। আপনার হাইপোভলিমিক শুদ্ধভাবে হতে পারে, হেমোরেজিক হতে পারে, নন হেমোরেজিক হতে পারে। কেউ যদি প্রচুর সিভিয়ার ভমিটিং করে, ওর যদি সিভিয়ার ডায়রিয়া হয়, হাইপোভলিমিক শকে যেতে পারে। ট্রমাটিক, কেউ যদি ট্রমার কারণে তার নিউরোজেনিক শকে যেতে পারে,
স্পাইনাল শকে চলে যেতে পারে। তারপর আপনার যদি ব্লিডিং হয় তাহলে সে হাইপোভলিমিক শকে চলে যেতে পারে। অবস্ট্রাকটিভ শক কি? তিনটা কজ আমি বলেছিলাম ক্লাসে, মেসি পালমোনারি এম্বোলিজম, কার্ডিয়াক টেম্পোনেট আর হলো টেনশন নিউমোথোরাক্স। তো প্রাইমারি শক একদম ইমিডিয়েটলি যেটা হচ্ছে সেক্ষেত্রে আনসারটা হয়ে যাবে হলো অপশন বি, ট্রানজিয়েন্ট ভেসোভেগাল শক। একদম শুরুতেই যেটা হচ্ছে সেটা হলো ট্রানজিয়েন্ট ভেসোভেগাল শক, এটা হলো প্রাইমারি শক। রেড ইনফার্ক্ট কোথায় দেখা যায়? আমি ক্লাসে বলেছিলাম যে এই কোশ্চেন গুলো আসলে এগুলো কোনোভাবে মিস করা যাবে না। রেড ইনফার্ক্ট কোথায় হয়, হোয়াইট ইনফার্ক্ট কোথায় হয়, ঠিক আছে? তো এগুলা হলো মনে রাখবেন যে হোয়াইট ইনফার্ক্টটা সাধারণত সলিড অর্গান গুলাতে হয়ে থাকে, হার্ট, কিডনি, স্প্লিন, ঠিক আছে? তো এগুলোতে হোয়াইট ইনফার্ক্ট হয়ে থাকে, আর রেড ইনফার্ক্ট হয় হলো লাংস, ওভারি, ইন্টেস্টাইন গুলাতে, এগুলোতে হয় হলো আপনার রেড ইনফার্ক্ট। তো আমাদের সেখানে আনসারটা হয়ে যাবে অপশন বি, রেড ইনফার্ক্ট দেখা যায় লাংয়ে। এক্সাম্পলস অফ ক্রনিক পেসিভ কনজেশন, কোনটা ক্রনিক পেসিভ কনজেশনের এক্সাম্পল? অ্যানাসার্কা, তারপর ব্রাউন এট্রফি অফ হার্ট, তারপর স্টেটিস ডার্মাটাইটিস অফ লেগ, চকলেট সিস্ট অফ ওভারি। অ্যানাসার্কা তো ক্রনিক পেসিভ কনজেশনের এক্সাম্পল না। ব্রাউন এট্রফি অফ হার্ট, ব্রাউন এট্রফি অফ হার্টকে আমরা বলি সেনাইল এট্রফি। হ্যাঁ, একটা এন্ডোজেনাস পিগমেন্ট আছে যার নাম হলো ওয়ার এন্ড টিয়ার পিগমেন্ট, যেটার নাম হলো কি লাইপোফ্লুক্সিন। লাইপোফ্লুক্সিনটা ওই এলডারলিতে হার্টে ডিপোজিশন হয়, তখন আমরা তাকে বলি ওয়ার এন্ড টিয়ার পিগমেন্টটা হার্টে ডিপোজিশন হয়েছে বা সেনাইল এট্রফি হয়েছে, তখন হার্টের কালারটা হয়ে যায় ব্রাউন। হ্যাঁ, ওটাকে বলি ব্রাউন এট্রফি অফ হার্ট। চকলেট সিস্টিন ওভারি, এক্সেস কোলেস্টেরল যদি আপনার গলব্লাডারে জমা হয় তখন গলব্লাডারের কালারটা হয়ে যায় স্ট্রবেরির মতো, তখন তাকে আমরা বলি স্ট্রবেরি অফ গলব্লাডার। যদি যে ওভারিতে হয় তখন ওভারির কালারটা হয়ে যায় চকলেটের মতো, তাকে আমরা বলছি চকলেট সিস্টিন ওভারি। এই এগুলা যেটা বলা যে এক্সেস কোলেস্টেরল জমা হচ্ছে, লাইপোফ্লুক্সিন বা টিয়ার পিগমেন্ট জমা হচ্ছে, কোনটার সাথেই কনজেশনের কোনো যোগসূত্র বা রিলেশন নেই। আচ্ছা, ডি নাম্বার অপশনটা কি? স্টেটিস ডার্মাটাইটিস অফ লেগ। স্টেসিস, কিসের স্টেসিস হচ্ছে? রেড সেলের স্টেসিস হচ্ছে। ডার্মাটাইটিস মানে একটা ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন, এক্সিমা টাইপ, একটা ইচিং টাইপ লেশন হচ্ছে, কোথায় হচ্ছে? লেগে হচ্ছে। এটা হলো ক্রনিক পেসিভ কনজেশন এক্সাম্পল। লেগে যে সুপারফিশিয়াল ভেইন এবং ডিপ ভেইন গুলো আছে সেগুলোর যদি কনজেশন হয় তাহলে ওই সাপ্লাইং এরিয়াতে, ওভারলাইং এরিয়াতে আপনার এক্সিমেটাস এবং রেডিশ একটা পিগমেন্টেড লেশন দেখা যায়, ঠিক আছে? এটা কিসের কারণে হয়? রেড সেল স্টেসিসের কারণে হয়, ক্রনিক পেসিভ কনজেশনের কারণে হয়। আমাদের অপশন ডি হলো রাইট আনসার। এক্সাম্পলস অফ ক্রনিক পেসিভ কনজেশন আনসার হলো স্টেটিস ডার্মাটাইটিস অফ লেগ। ফ্যাট এম্বোলিজম সিনড্রোম ডাজ নট প্রেজেন্ট উইথ, সব দেখতেছি ক্লাসের মাঝে থেকেই আছে, তো আশা করি আপনারা সবই পারবেন। ফ্যাট এম্বোলিজম সিনড্রোম যখন কোন অর্থোপেডিক প্রসিডিউরস, যেমন আপনার ওপেন ফ্র্যাকচার, ক্লোজ ফ্র্যাকচার নিয়ে কোনো পেশেন্ট আসে, তো বোন মেরু থেকে আপনার ওই যে ফ্যাট গুলা বোন মেরু থেকে আপনার ওই যে ব্লাডে চলে আসে, যার কারণে পেশেন্টে কিছু সাইন সিমটম দেখা যায়, কিছু মেজর ক্রাইটেরিয়া আছে, নিউরোলজিক্যাল কিছু ডেফিসিট দেখা যায়, রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি দেখা যায়, তারপর স্কিনে পেটিকিয়াল র্যাশ দেখা যায়, ঠিক আছে? তো এই এই জিনিসগুলো দেখা যায় মেজর ক্রাইটেরিয়া। মাইনর ক্রাইটেরিয়া আমি ক্লাসে বলেছিলাম যে ওরা যদি বেশি গিয়ে ফ্যাট যদি গিয়ে প্লাটিলেটের সাথে বাইন্ড করে বসে থাকে তাহলে থ্রম্বোসাইটোপেনিয়া দেখা যাবে। ওরা যদি বেশি গিয়ে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে বসে থাকে তাহলে এনিমিয়া দেখা যাবে, ঠিক আছে? আর পেশেন্টের যেহেতু ফিভার থাকবে, পেশেন্টের টেকিকার্ডিয়া থাকবে, পেশেন্টের টেকিপনিয়া থাকবে, এই ফিচারগুলো পাওয়া যাবে। তো ফ্যাট এম্বোলিজম সিনড্রোম ডাজ নট প্রেজেন্ট উইথ এনিমিয়া হবে না, পেটিকিয়াল রেশো হবে না, থ্রম্বোসাইটোপেনিয়া হবে না, ব্রেডিকার্ডিয়া থাকে না। যেহেতু ডাজ নট বলছে, আমাদের আনসার হবে অপশন ডি। স্মল সাইজ পালমোনারি এম্বোলি কজেস, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে পালমোনারি এম্বোলি যে মেকানিজমটা খুব সুন্দর করে বলেছিলাম যে লোয়ার লিম্ব থেকে আপনার চলে যাচ্ছে রাইট হার্টে থ্রু ইনফিরিয়র ভেনা কাভা, দেন রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, দেন পালমোনারি ট্রাঙ্ক। তো সেই ক্ষেত্রে আপনার আপনি যেটা দেখছেন যে ইনফিরিয়র ভেনা কাভার ডায়ামিটারটা বড় থাকার কারণে ইনফিরিয়র ভেনা কাভাতে লজ না করে লজ করতেছে কোথায়? লজ করতেছে হলো আপনার পালমোনারি ট্রাঙ্কে। তো পালমোনারি ট্রাঙ্কে যে লজ করতেছে সেটা স্মল সাইজ এম্বোলি হতে পারে, লার্জ সাইজ এম্বোলি হতে পারে, তারপরে আপনার মিডিয়াম সাইজ এম্বোলি হতে পারে, মাল্টিপল এম্বোলি হতে পারে। তো সাইজের উপর ডিপেন্ড করে আপনার পালমোনারি এম্বোলিটা কনসিকুয়েন্সেসটা ডিফার করবে, ঠিক আছে? এটা আপনাদেরকে একটু পড়ে ফেলবেন। ডিস্ট্রিবিউটিভ শক ডাজ নট ইনক্লুড, আমি শকের যখন ক্লাসিফিকেশনটা বলেছিলাম যে হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক, অবস্ট্রাকটিভ শক, ডিস্ট্রিবিউটিভ শক, এন্ডোক্রাইন শক। ডিস্ট্রিবিউটিভ শকের আন্ডারে আমাদের তিনটা শক আসে, অ্যানাফাইলেকটিক শক, সেপটিক শক, নিউরোজেনিক শক, ঠিক আছে?
হেমোরেজিক শকটা আমরা সেটাকে আমরা হাইপোভলিমিক শকের মাঝেই ফেলে দিই, হেমোরেজিক শকটাকে হাইপোভলিমিক শকের মাঝেই ফেলে দেই। কিছু আছে হেমোরেজিক, কিছু আছে নন হেমোরেজিক, ঠিক আছে। তো ডিস্ট্রিবিউটিভ শক ডাজ নট ইনক্লুড যদি আসে, তাহলে আমাদের আনসার হয়ে যাবে কি হেমোরেজিক শক। আমাদের দুইটা চ্যাপ্টার শেষ, এখন তাহলে 3 নাম্বার চ্যাপ্টার নিয়ে মনে হয় বাকি 15টা কোশ্চেন থাকবে। আচ্ছা যাই হোক, আমরা এখন ইমিউনিটিতে চলে আসতেছি। মোস্ট ডমিনেন্ট সেল টাইপ ইন ইনেট ইমিউনিটি। কিছুক্ষণ আগে একটা কোশ্চেন বললাম যে মোস্ট ডমিনেন্ট সেল টাইপ ইন একিউট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশনটাও জানতে হবে, ম্যাক্রোফেজ। দেখেন ইনেট ইমিউনিটির মোস্ট ডমিনেন্ট সেল টাইপ, আনসার কিন্তু ভাইয়া সেম, আনসার কিন্তু সেম। এখন দেখবেন যে নিউট্রোফিলের সাথে আমরা যে ইনেট ইমিউনিটি সেলগুলো যে কিছু বর্ণনা করেছিলাম, নিউট্রোফিল বলেছিলাম, মাস্ট সেল বলেছিলাম, ডেনড্রাইটিক সেল বলেছিলাম, ন্যাচারাল কিলার সেল বলেছিলাম। এই চারটা অপশনই কিন্তু আমি ক্লাসে কিন্তু এক্সপ্লেনেশন করেছিলাম যে নিউট্রোফিলে একটু ফেগোসাইটিক ফাংশন আছে, মাস্ট সেল কোথায় থাকে, কানেকটিভ টিস্যু মিউকোসাতে থাকে, এটার একটু অ্যালার্জি ক্রিয়েশনে ওদের ফাংশনটা আছে। ডেনড্রাইটিক সেল ওরা এন্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করবে, প্যাথোজেন থেকে এন্টিজেনটা নিয়ে সাইটোটক্সিক টি সেলের কাছে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ। আর ন্যাচারাল কিলার সেলটা কি, যে ওন যে ইনফেক্টেড সেলগুলো আছে ওগুলাকে ওরা কিল করে থাকে। কিন্তু মোস্ট ডমিনেন্ট যে সেলটা ইনেট ইমিউনিটিতে আমি বলেছিলাম যে 60 to 70% মোস্ট ডমিনেন্ট অ্যাবান্ডেন্ট থাকে হলো আপনার নিউট্রোফিল, ওরাই মেইনলি কাজটা করে। লাইভ ভ্যাকসিন ইনক্লুডস, আমি একটা মেমোনিক দিয়েছিলাম মাই টিভি ভিআইপি স্যার। এম দিয়ে হলো এমএমআর, মেজেলস মামস রুবেলা। ওয়াই দিয়ে হলো ইয়েলো ফিভার ভাইরাস। তারপর টিবি ভিসিজি অথবা টিউবারকুলোসিস। তারপর হলো ভিআইপি, ভি দিয়ে হলো ভেরিসেলা, আই দিয়ে হলো ইনফ্লুয়েঞ্জা, পি দিয়ে হলো পোলিও, সার এস এ আর, এস দিয়ে হলো স্মল পক্স, এডেনো, রোটা ভাইরাস। এগুলা হলো লাইভ ভ্যাকসিন। আসেন লাইভ ভ্যাকসিনের এতে আসি, এডেনো ভাইরাস এটাই হলো আনসার। রেবিস কিল্ড, হেপাটাইটিস এ ও না, হেপাটাইটিস সি ও না, আমাদের আনসার হলো অপশন এ বা এডেনো ভাইরাস। হুইচ সেলস ডাজ নট টেক পার্ট ইন অ্যাডাপটিভ ইমিউনিটি, ঠিক আছে, কোন সেলটা অ্যাডাপটিভ ইমিউনিটিতে অংশগ্রহণ করে না। আচ্ছা অ্যাডাপটিভ ইমিউনিটিতে অংশগ্রহণ করে না কারণ অ্যাডাপটিভ ইমিউনিটিতে সেলগুলো যখন আমি কথা বলেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, যে বি সেল এবং টি সেল, হ্যাঁ বি সেলটা প্লাজমা সেলকে স্টিমুলেট করে কি করতেছে আপনার অ্যান্টিবডি তৈরি করতেছে। আবার টি সেলের দুইটা ভাগ পড়েছিলাম, যে আপনার ওই হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, CD4 সেল, CD8 সেল। বি সেলটা থাকতেছে বোন মেরুতে, টি সেলটা থাকতেছে থাইমাসে। মাস্ট সেলটা কিন্তু অ্যাডাপটিভ ইমিউনিটিতে ফাংশন ওদের নেই, ঠিক আছে, কারণ বি সেলটা প্লাজমা সেল থেকে আপনার অ্যান্টিবডি তৈরি করতেছে, টি সেলটা হেল্পার টি সেলটা সাইটোটক্সিক টি সেলকে মাইক্রোবিয়াল কিলিং এ হেল্প করতেছে। মাস্ট সেলের সাথে অ্যাডাপটিভ ইমিউনিটির কোনো সম্পর্ক নেই, এটা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ। ইমিউনোগ্লোবুলিন ক্লাস ফর প্রাইমারি ইমিউন রেসপন্স, আমি আপনাদেরকে বলেছিলাম যে দুই ধরনের ইমিউন রেসপন্স দেখা যায়, একটা হলো প্রাইমারি ইমিউন রেসপন্স আর একটা হলো সেকেন্ডারি ইমিউন রেসপন্স। যখন প্রাইমারি যখন প্রথমবার যখন এক্সপোজার ঘটে তখন যে পরিমাণ রেসপন্সটা হয় সেটাকে আমরা বলি প্রাইমারি ইমিউন রেসপন্স। তখন সাবসিকুয়েন্ট যদি সেম প্যাথোজেন যদি আবার এক্সপোজার ঘটে তখন এর থেকে অনেক বেশি একটা কম লেটেন্ট পিরিয়ড নিয়ে অনেক বড় একটা ইমিউন রেসপন্স দেখা যায়, যেটাকে আমরা বলি সেকেন্ডারি ইমিউন রেসপন্স। তো প্রাইমারি আর সেকেন্ডারিতে দুইটা মিলে আমরা দুইটা ইমিউনোগ্লোবিন দেখতে পারি, একটা হলো ইমিউনোগ্লোবিন এম আর একটা হলো ইমিউনোগ্লোবিন জি। তো প্রাইমারি ক্ষেত্রে আমরা এমটাকে দেখে থাকি, তো আমাদের আনসারটা হবে অপশন বি, ডিপিটি। বুঝা যাচ্ছে ডিপথেরিয়া পার্টুসিস টক্সিন, হ্যাঁ, ইজ ইউজফুল ফর দি প্রিভেনশন অফ পার্টুসিস এন্ড ডিপথেরিয়া। বুঝাই যাচ্ছে অপশন হবে সি, ডিপথেরিয়া এবং পার্টুসিস। নামটা যদি ফুল নামটা যদি আপনি জানেন তাহলে এই কোশ্চেনটা আশা করি সবাই পেরে গেছেন। বি সেল ডেফিসিয়েন্সি ইজ ফাউন্ড ইন, দেখেন ভাই আপনাদের ওই খুব সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে, ওই যে ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, সেখানে এই যে বি সেল ডেফিসিয়েন্সি, টি সেল ডেফিসিয়েন্সি এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে যে বি সেল ডেফিসিয়েন্সি কোথায় কোথায় পাওয়া যায়। এখানে ম্যাল নিউট্রিশন, এইডস, মিজেলস, নিউট্রোপেনিয়া, এখানে অনেক কিছু আছে দেখতেছি আমি শীটের মাঝে। তো বি সেল ডেফিসিয়েন্সিতে আপনার ম্যাল নিউট্রিশন ঘটতেছে, আবার অ্যাসপ্রেনিয়া ঘটতেছে, ঠিক আছে। এইডস হলো আপনার টি সেল ডেফিসিয়েন্সিতে, মিজেলস হয়ে যাচ্ছে টি সেল ডেফিসিয়েন্সিতে, হ্যাঁ, নিউট্রোপেনিয়া ঘটতেছে আবার হলো ফেগোসাইটিক ডেফিসিয়েন্সিতে। তাহলে বি সেল ডেফিসিয়েন্সি ইজ ফাউন্ড ইন, আনসার হবে ম্যাল নিউট্রিশন। এক্সোটক্সিন মেডিয়েটেড ডিজিজ, কোনটা এক্সোটক্সিন মেডিয়েটেড ডিজিজ? এটা আনসার হলো নেক্রোটাইজিং ফ্যাসাইটিস। এই ধরনের কোশ্চেন আমি পেয়েছিলাম হলো
সিঙ্গেল বেসটি ছিল না, এমসিকিউ তে ছিল। পার্ট 1 এ আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি এই ধরনের কোশ্চেন পেয়েছিলাম, ওই যে স্টাফাইলোকোকাস স্ট্রেপ্টোককাস থেকে যে টক্সিন মেডিয়েটেড যে ডিজিজ গুলো আছে। মনে রাখবেন আপনাদের যে প্যাথোলজির সাথে কিন্তু মাইক্রোবায়োলজি সিলেবাসটা কিন্তু একসাথে দেওয়া আছে, সুতরাং আপনি ধরে নেবেন না যে প্যাথোলজি থেকে 25 আসবে, এখানে মাইক্রোবায়োলজি কোশ্চেনও থাকবে। ব্যাকটেরিয়া ভাইরাস গুলো খুব ভালো করে পড়বেন। আর এই কোশ্চেনটা সম্ভবত আমার যতটুকু মনে আছে এটা 39 বিসিএস এসেছিল। এক্সোটক্সিন মেডিয়েটেড ডিজিজ হলো নেক্রোটাইজিং ফ্যাসাইটিস, একটু দেখে রাখবেন এগুলো। প্যাসিভ ইমিউনিটি ডাজ নট ইনক্লুড। প্যাসিভ ইমিউনিটি আমি আপনাদেরকে বলেছিলাম যে অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটিটা কি, যে একটা প্যাথোজেন যাবে, সেটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, তার এগেইনস্টে আপনার অ্যান্টিবডি তৈরি করবে, এটা হলো অ্যাক্টিভ ইমিউনিটি। আর প্যাসিভ ইমিউনিটি হলো অলরেডি প্রিফর্ম অ্যান্টিবডি আমরা পুশ করব। দুইটারই আপনার ন্যাচারাল আছে, আর্টিফিশিয়াল আছে। ন্যাচারাল যেমন অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে হলো কোন সাবক্লিনিক্যাল বা ক্লিনিক্যাল যদি ইনফেকশন হয় তারপরে যদি অ্যান্টিবডি হয় সেটা, আর আর্টিফিশিয়াল হলো ভ্যাকসিন দেওয়ার পরে। আর প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে ন্যাচারাল হলো আপনার যদি মাদার থেকে বেবিতে যদি ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন হয় সেটা, আর আর্টিফিশিয়াল হলো অ্যান্টি টিটেনাস সেরাম বা অ্যান্টি ডিপথেরিয়া সেরাম যদি আমরা দেই সেটা। তো একবার ভ্যাকসিনেশন দেওয়ার পরে কিন্তু আরেকবার কিন্তু ওই ডিজের কিন্তু দেওয়া খুবই কম দরকার হয়, কারণ এটা মেমোরি থাকে, অ্যাক্টিভ ইমিউনিটিতে মেমোরি থাকে। আচ্ছা, আর অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি ডাজ নট ইনক্লুড, তাহলে আপনি আনসার পেয়ে গেছেন, আনসারটা হলো মেমোরি, ঠিক আছে। আর যেহেতু এটা প্রিফর্ম অ্যান্টিবডিটা আমরা পুশ করতেছি, সুতরাং এটা অ্যাকশনটা হবে মোর রেপিড অ্যাকশন হবে এবং অ্যাকশনের ডিউরেশনটা হবে শর্ট। হিউমোরাল ইমিউনিটি অফ অ্যাডাপটিভ পার্ট ডাজ নট হ্যাভ। হিউমোরাল ইমিউনিটিতে কোনটা নাই? আচ্ছা, আমরা এই যে কিছুক্ষণ আগে যে বলেছিলাম যে অ্যাডাপটিভ ইমিউনিটিতে দুইটা ভাগ আছে, একটা হলো বি সেল, একটা হলো টি সেল। একটা হলো বোন ম্যারোতে পাওয়া যায়, একটা থাইমাসে পাওয়া যায়। তো বি সেলটা প্লাজমা সেলকে স্টিমুলেট করে অ্যান্টিবডি প্রোডাকশন করবে। টি সেলের দুইটা টাইপস আছে, একটা হলো হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল। তো হেল্পার টি সেলটা CD8 বা CD4 টি সেল হেল্পস CD8 সেল টু এনহান্স ইটস ফাংশন। আচ্ছা, তো অ্যান্টিবডি যে বলতেছি বি সেল, প্লাজমা সেল, অ্যান্টিবডি, এটা হলো আমাদের হিউমারাল ইমিউনিটি। আর CD4 সেল, CD8 সেল, এটা হলো আমাদের সেলুলার ইমিউনিটি। যেহেতু বলছি হিউমারাল ইমিউনিটিতে কোনটা নাই, সেক্ষেত্রে আমাদের আনসার হবে হলো সেলুলার ইমিউনিটি বা টি সেল অথবা অপশন বি। আচ্ছা, টক্সয়েড ভ্যাকসিন কোনটা? এটা আমি আশা করি এটা আপনারা সবাই পারছেন, এগুলা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, এটা মুখস্থের কোশ্চেন, এখানে বলার মতো কিছু নেই। ফ্যাক্টরস দ্যাট লিমিটস দি গ্রোথ অফ দি মাইক্রো অর্গানিজম। আচ্ছা, কিছু কিছু আছে যেটা মাইক্রো অর্গানিজমকে এন্ট্রিতে বাধা দিবে, যেমন ব্যারিয়ার যেগুলো আছে, যেমন স্কিন, যেমন রেসপিরেটরি সিলিয়া, যেমন আপনার ডিফেন্সিন, যেমন আপনার এই যে যেমন বিভিন্ন জায়গায় সিক্রেশন, যেমন আইয়ের যে সিক্রেশন, এটাতে আপনার লাইসোজাইম আছে। তো এগুলো আপনার বডিতে এন্ট্রি করতেই দিচ্ছে না বা লিমিট করতেছে। আর বডিতে এন্ট্রি যদি করেই ফেলে, আমাদের বডিতে কিছু ফ্যাক্টর আছে যেগুলো এদের গ্রোথটাকে এরা যাতে স্প্রেড করতে না পারে, এরা যাতে বংশ বৃদ্ধি করতে না পারে, এরা যাতে ওদের মানে আর কি যে স্পেস এটা যাতে বড় করতে না পারে সেটাতে কাজ করে। তার মাঝে একটা হলো কমপ্লিমেন্ট ফ্যাক্টর দ্যাট লিমিট দি গ্রোথ অফ দি মাইক্রোঅর্গানিজম। কমপ্লিমেন্ট আর স্কিন, সিলিয়া, ডিফেন্সিন সব কি এন্ট্রিটাকে প্রিভেন্ট করে। আচ্ছা, cells that does not involve the cell mediated immunity। সেল মিডিয়েটেড ইমিউনিটিতে, আচ্ছা সেল মিডিয়েটেড ইমিউনিটিতে কোনটা কাজ করে না? এটা আনসার হলো ডেনড্রাইটিক সেল। ডেনড্রাইটিক সেল কিন্তু সেল মিডিয়েটেড ইমিউনিটিতে কাজ করে না। সরি, মাস্ট সেল, এটা তাহলে আমার ভুল হয়েছে, এক্সট্রিমলি সরি। ডেনড্রাইটিক সেল তো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করবে, একদমই মাথা কাজ করতেছে না, আই এম সরি। এটা আনসার হলো মার্সেল, ঠিক আছে মার্সেল। অ্যালার্জিক রিঅ্যাকশনের সাথে সেল মিডিয়েটেড ইমিউনিটি কোনো সম্পর্ক নেই। দি রুট অফ ইনজেকশন অফ মিজেলস রুবেলা ভ্যাকসিন ইজ, এটা আশা করি আপনারা সবাই পারছেন, ঠিক আছে। ওরালি যে এমআর ভ্যাকসিন দেওয়া হয় না সেটা সবাই জানেন, আইএম, আইভি অথবা সাবকিউটিনিয়াস, এই তিনটার মাঝে আপনাদের আনসারটা ঘুরপাক খেয়েছে, যদি কেউ আনসারটা না পেরে থাকেন সেটা। আর যিনি পেয়েছেন উনি তো অপশন এ তো দাগাই ফেলছেন। সাব ইউনিট ভ্যাকসিন কোনটা? সাব ইউনিট ভ্যাকসিন হেপাটাইটিস বি সম্ভবত, হ্যাঁ। তো লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন, সাব ইউনিট ভ্যাকসিন, এগুলো কোনটা কি এটা একটু কষ্ট করে আপনাদের মুখস্থ করতে হবে।
ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সি রেজাল্টস ইন, ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সিতে কি হয় আমি কিছুক্ষণ আগে বলেছি, ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সিতে নিউট্রোপেনিয়া দেখা যায়, মিজলস দেখা যায় হলো টি সেল ডেফিসিয়েন্সিতে, অ্যাসপ্লেনিয়া দেখা যায় হলো বি সেল ডেফিসিয়েন্সিতে, লিভার ফেলিউর দেখা যায় হলো কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সিতে। ঠিক আছে, ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সিতে দেখা যায় হলো নিউট্রোপেনিয়া। ঠিক আছে, আপনার আনসার হবে অপশন বি, টি সেল ডেফিসিয়েন্সি রেজাল্টস ইন। সব ইমিউন ডেফিসিয়েন্সি থেকে দেওয়া হয়েছে, কারণ এটা পিএসসি সিলেবাসে খুব সুন্দর করে এই জিনিসটা দেওয়া আছে, সুতরাং এটা থাকতেই পারে। টি সেল ডেফিসিয়েন্সি হবে হলো থাইমিক অ্যাপ্লাসিয়া, থাইমিক অ্যাপ্লাসিয়াতে টি সেল ডেফিসিয়েন্সি হয়। যদি কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি হয় তাহলে এনজিওইডিমা হতে পারে, হেরিডিটারি এনজিওইডিমা হয়। ইমিউনোগ্লোবুলিন এ ডেফিসিয়েন্সি এটা আমরা বি সেল ডেফিসিয়েন্সিতে দেখতে পারি। আর হাইপার ইমিউনোগ্লোবুলিন এম সিনড্রোম এটা আমরা বি সেল ডেফিসিয়েন্সিতে দেখতে পাই। তাহলে হাইপার ইমিউনোগ্লোবুলিন এম সিনড্রোম এটা বি সেল ডেফিসিয়েন্সিতে দেখতে পাই, ইমিউনোগ্লোবুলিন এ ডেফিসিয়েন্সি সেটা আমরা বি সেল ডেফিসিয়েন্সিতে দেখতে পাই, থাইমিক অ্যাপ্লাসিয়া এটা আমরা টি সেল ডেফিসিয়েন্সিতে দেখতে পাই, আর এনজিওইডিমা এটা আমরা ওই কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সিতে দেখতে পাই, হেরিডিটারি এনজিওইডিমা। আমাদের আনসার হলো অপশন সি। তো এই হলো আজকের আপনাদের কোশ্চেন এবং আনসার। আশা করি আপনারা ম্যাক্সিমামই পারছেন, সবগুলা কোশ্চেনই পারছেন। সবগুলা কোশ্চেন না পারলেও হয়তো ম্যাক্সিমাম কোশ্চেন পারছেন। গুছিয়ে পড়বেন, কম পড়বেন, যতটুকুই পড়বেন সেটা গুছিয়ে পড়বেন, নোট করে রাখবেন। ঠিক আছে ভাইয়া। আর প্যাথোলজি নিয়ে যদি কোনো সমস্যা থাকে, কোনো টপিকস নিয়ে যদি কোনো সমস্যা থাকে, জেনেসিস অনেকগুলো পেজ আছে, সেখানে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব সেখানে আপনাদেরকে অ্যান্সারটা দেওয়ার জন্য। আবারও বলে দিচ্ছি, আপনি যেহেতু জেনারেল পার্টের সাথে আপনার ওই রকম সম্পর্ক নেই, যে ধরনের সম্পর্ক আপনার মেডিকেল পার্টের সাথে আছে, এই সম্পর্কটা আরেকটু দৃঢ় করেন যদি চান্স পেতে চান। ঠিক আছে, কারণ এখান থেকে আপনার কমন পড়বে বেশি, এখান থেকে যাতে আপনি যত কম স্কিপ করতে পারেন, যত কম ভুল করতে পারেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।